নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ইন্টারমিডিয়েট এক্সেলের 9 নম্বর ক্লাস। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কী করে খুব সহজে একটা মাত্র ফর্মুলা ইউজ করে আমরা আলাদা আলাদা ইউনিটে থাকা ডেটাকে একটা সিঙ্গেল ইউনিটে কনভার্ট করতে পারি, তাও শুধুমাত্র একটা এক্সেল ফর্মুলা দিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এটা কনভার্ট করতে পারি। আমরা ইন্ট্রোর পরে আমরা শুরু করছি। আমরা ফর্মুলাটার ব্যবহার একটা এক্সাম্পল দিয়ে শিখবো, তাহলে আমাদের জিনিসটা বুঝতে খুব ইজি হবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটা কয়েকজন স্টুডেন্টের একটা পার্টিকুলার সাবজেক্টের নাম্বার দেওয়া আছে। তো তাদের আমরা পাস করেছে না ফেল করেছে এটা বার করব এবং গ্রেড বার করব। তাহলে দেখে নেওয়া যাক আমরা কোন ফর্মুলার ইউজ করব এখানে। তাহলে আমরা এখানে ইউজ করব ইফ ফর্মুলা দিয়ে আমরা কি করে এই কাজটা করতে পারি সেটা আমরা দেখে নেব। তাহলে ইফ ফর্মুলা কিভাবে স্ট্রাকচার ইফ ফর্মুলার সেটা আমরা ফার্স্টে বুঝে নিই। তাহলে ইফ ফর্মুলা আমাদের ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি লজিক্যাল টেস্ট। ফার্স্ট ইফ ফর্মুলা একটা লজিক টেস্ট করে যে এই লজিকটা যদি ফুলফিল করে, তাহলে যদি ওই লজিকটা যদি ট্রু হয়, যদি সত্যি হয়ে যায়, তাহলে ও কি একটা কাজ করবে। আর যদি ওই ভ্যালুটা যেটা লজিকটা ও ভেরিফাই করলো ওটা যদি ভুল হয়ে যায়, তাহলে ও একটা কাজ করবে। ধরো আমাদের যে উদাহরণটা দিলাম, ওখানে আমি বললাম যে 60-র চেয়ে যদি কেউ বেশি পায়, 60-র ওপরে যারা পাবে, 60 বা 60-র ওপরে যারা পাবে তারা হচ্ছে গিয়ে পাস, আর যারা 60-র নিচে পাবে তারা হয়ে যাবে ফেল। তাহলে এখানে লজিকটা কি টেস্ট হবে না, এখানে লজিকটা আমার টেস্ট হবে যে এই ভ্যালুটা 60-র ওপরে আছে বা 60 কিনা। দিয়ে লজিকটা ধরো আমার নাম্বারটা আছে এখানে 83। তাহলে আমার লজিকটা যখন টেস্ট হলো যে এটা কি 60-এর ওপরে বা 60-এর সমান, না হ্যাঁ এটা 60-এর ওপরে, তাহলে ট্রু হয়ে গেল। তখন আমি বলবো যদি আমার এই যে জিনিসটা তুমি টেস্ট করার পরে যদি এটা তুমি ট্রু পাও, তাহলে তুমি এখানে লিখে দেবে পাস। বললো ওকে। তারপর বললো যদি আমি এটা ভেরিফাই করে দেখি যে ফলস হয়, ধরো এখানে আছে 42কে যদি ও টেস্ট করে 60 বা 60-এর ওপরে, তাহলে কি হবে, ফলস আসবে যে না 60 বা 60-এর ওপরে নয়। তাহলে তখন আমি বলবো যে তুমি এটাকে ফেল লিখে দেবে। তাহলে শুধুমাত্র এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা দেখলাম এই ফর্মুলাটার দুটো আউটপুট থাকে। যেটা টেস্ট করতে বলেছো ওটা সত্যি হলেও এক ধরনের আউটপুট দেবে, ওটা মিথ্যে হলে আরেক ধরনের আউটপুট দেবে। তাহলে তোমাদের ফর্মুলাটা বোঝাতে পারলাম। তাহলে এবার আমাদের এই যে উদাহরণটা আছে, এই উদাহরণের ক্ষেত্রে আমরা একবার দেখে নিই যে কি বলতে চাইছে। দেখো এখানে আমি তাহলে ফর্মুলাটা দেব যে 92 আছে, তাহলে তুমি যখন ভেরিফাই করবে এটা 60-র চেয়ে বেশি, তাহলে এটা এসে যাবে আমার পাস। 39 কম, তাহলে এটা এসে যাবে ফেল। সেরকম এটা এসে যাবে পাস। এইভাবে আমার রেজাল্টটা আসবে একটাই মাত্র ইফ ফর্মুলা দিয়ে। ইফ মানে যদি এটা হয় তাহলে এটা, যদি না হয় তাহলে ওটা। এইভাবে হচ্ছে ফর্মুলাটার স্ট্রাকচার। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ফর্মুলাটায় কাজটা করব। তাহলে এখানে এবার আমি ফর্মুলাটা লিখব ইকুয়ালস টু, এবার ইফ সিলেক্ট করলাম, লজিক টেস্ট কি না, আমার এই ভ্যালুটা যদি আমার গ্রেটার দেন বা ইকুয়ালস টু 60 হয়, 60 গ্রেটার দেন আর ইকুয়ালস টু 60-র সমান বা 60-র চেয়ে যদি বেশি হয়, তাহলে কি রিটার্ন করবে। দেখো পরেরটাই চলে গেছে, যেই আমি কমা দিয়েছি না, ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে কি লিখবে, আমি বলে দিলাম যে লিখবে তুমি পাস। ঠিক আছে, এবার কমা দিলাম। এবার বলছে ভ্যালু ইফ ফলস, যদিও টেস্ট করে দেখে যে এর চেয়ে কম আছে, তাহলে কি করব, আমি বললাম তাহলে তুমি লিখে দেবে ফেল। দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করে দিই। দেখো পুরো জিনিসটাই আমার পাস ফেল এটা চলে এসেছে। এক সেকেন্ড আমি আমাদের এই যেটা বোঝানোর এটা ছিল ওটা ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
দেখো পুরো জিনিসটা আমি তাহলে ইফ ফর্মুলা দিয়ে যখন করলাম তাহলে পুরো জিনিসটাই কিন্তু ক্যালকুলেট হয়ে গেল, শুধুমাত্র একটা ফর্মুলা দিয়েই আমরা পাস ফেল ক্যালকুলেট করতে পারলাম। তাহলে আমি এখানে কি বলেছি না, ইফ 60 মানে আমার স্কোরটা 60-র সমান বা 60-র চেয়ে যদি বেশি হয় তাহলে ও এটা টেস্ট করলো, টেস্ট করার পর যেখানে যেখানে ও ট্রু পেলো, এখানে দেখো ওর হয়েছে হ্যাঁ ইয়েস, তাই জন্য ও লিখে দিয়েছে পাস, এখানে এসেছে নো, তাই জন্য ও লিখে দিয়েছে ফেল। সেমভাবে ও পুরোটার ক্যালকুলেশন করে নিয়েছে। তাহলে এটা হয়ে গেল, এই ফর্মুলাটা দিয়ে কেবলমাত্র আমার দুটো জিনিস ও ক্যালকুলেট করতে পারছে, ইয়েস অর নো, মানে দু ধরনের আউটপুট হতে পারে। এবার ধরো আমার গ্রেডের ক্রাইটেরিয়া কি আছে না, গ্রেডের ক্রাইটেরিয়া বলছে যে গ্রেডের এখানে বলা আছে যে যদি 90 বা 90-র চেয়ে বেশি পায়, মানে যদি আমার ভ্যালুটা 90 বা 90-র চেয়ে বেশি হয় তাহলে আমাকে গ্রেড এ। সেমভাবে 80 থেকে 89-এর মধ্যে যদি হয় তাহলে এটা বি, 70 থেকে 79-এর মধ্যে হলে সি, 60 থেকে 69-এর মধ্যে হলে ডি, আর তারপরে তো 60-র নিচে হয়ে গেলে ওটা ফেল, এফ। তাহলে এইভাবে আমাকে গ্রেড দিতে হবে, ওর সাবজেক্টে গ্রেডটা এইভাবে আসবে। তাহলে এবার তোমরা ভেবে দেখো, ইফ ফর্মুলা দিয়ে যদি করি, ইফ ফর্মুলা আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম না, ইফ ফর্মুলাতে শুধুমাত্র দুটো আউটপুট হয়, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তাহলে আমরা এখানে অনেকগুলো ইফ ফর্মুলা একটার মধ্যে আরেকটা ইউজ করব। তাহলে এটাকে আমাদের এই ফর্মুলা এবং এক্সেল এইসবের ভাষায় এটাকে বলা হয় নেস্টেড ফর্মুলা। এই যে দেখো এখানে লেখা আছে নেস্টেড ফর্মুলা, নেস্টেড ইফ ফাংশন। নেস্টেড ইফ ফাংশন মানে কি না, একটা ইফ ফাংশনের মধ্যে আরেকটা ইফ ফাংশন, এটাকে বলা হয় নেস্টেড ভার্সন। মানে কি, যেরকম নেস্ট মানে কি, আমরা পাখির বাসায় কি দেখি আমরা, যে একটার মধ্যে আরেকটা পাতা ডালপালা, একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে 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 ও একটা এত বড় বাসা বানায়। ঠিক সেইভাবে যদি কোনো নেস্টেড ফাংশন দেখো, তার মানে হচ্ছে একটা ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলা ইনসার্ট করে এই পুরো ফর্মুলাটা বানানো হয়। তাহলে চলো এবার আমরা একবার বুঝে নিই যে এই নেস্টেড ইফ ফাংশনটা কিভাবে কাজ করছে। তাই তো, কারণ হচ্ছে নেস্টেড ইফ ফাংশনটা আমাদের বুঝতে যতটা ইজি হচ্ছে, কিন্তু মানে যে যখন আমরা ফর্মুলাটা লিখবো তখন কিন্তু এটা একটু কমপ্লিকেটেড দেখতে লাগবে। তাই জন্য আমাদের আগে ভালো করে কনসেপ্টটা বুঝে নেওয়া দরকার। তাহলে চলো একবার বুঝে নিই। তাহলে যদি আমরা দেখি, আমি ওকে কিভাবে টেস্ট করব, যে আমার একটা ভ্যালু আছে, বললাম ওকে ফার্স্টে তুমি চেক করো এটা 90 বা 90-এর বেশি কিনা। ও চেক করলো, এবার আমি ওকে বলে দিলাম, দুটোই কিন্তু আউটপুট হতে পারে। আমি ওকে বলে দিলাম যে যদি ইয়েস আসে তাহলে তুমি এটাকে গ্রেড এ বলে দেবে। বললো আচ্ছা, আর যদি নো হয়? আমি বললাম যদি নো হয় তাহলে আর একটা ইফ ফাংশান, এখানে একটা ইফ ফাংশান আমরা দেখলাম, আমি বললাম যদি নো হয় তাহলে সেখানে আমি আর একটা ইফ ফাংশান চেক করব। বললো ঠিক আছে, কি ফাংশান চেক করবে? আমি বললাম তখন তুমি দেখবে যে 80 বা 80-র বেশি কিনা। বললো ঠিক আছে দেখলাম। আমি বললাম এখানে যদি ইয়েস আসে তাহলে তুমি এখানে করে দেবে এটা হচ্ছে গ্রেড বি। বললো ঠিক আছে। আমি বললাম এখানে যদি নো আসে তাহলে তুমি আবার একটা ইফ ফাংশান চেক করবে। এখানে তাহলে নেক্সট আর একটা ইফ ফাংশান চেক হবে, দিয়ে এখানেও যদি ইয়েস আসে তাহলে তুমি এটাকে করে দেবে সি। ঠিক আছে, এই ইফ ফাংশানটা কি দেখবো না 70 বা 70-র চেয়ে বেশি কিনা। ঠিক আছে, আবার যদি এখানে নো আসে তাহলে তুমি আরেকবার চেক করবে, সেখানে কি চেক করবে না আমার 60 বা 60-র চেয়ে বেশি কিনা। যদি ইয়েস হয় তাহলে এটা হয়ে গেল ডি, আর যদি 60-র যদি এটাও না হয় মানে তার মানে কি 60-র নিচে চলে গেল, তাহলে এটা তো আমরা জানি আমার এখানে যদি নো হয় তার মানে এটা আমরা জানি যে এফ হয়ে গেল। মানে বুঝতে পারলে তোমরা পুরো ব্যাপারটা, যে এখানে একটা ইফ ফাংশান চেক করলাম, এইটা একটা ইফ ফাংশান চেক করলাম, তার নোটা থেকে আরেকটা ইফ ফাংশান চেক করলাম,
সেই নোটা থেকে আরেকটা ইফ ফাংশন চেক করলাম, সেই নোটা থেকে আরেকটা ইফ ফাংশন চেক করলাম, তাহলে একটা ইফ ফাংশনের মধ্যে আরেকটা ইফ ফাংশন ঢুকছে এবং প্রতিটার ইএসটাকে আমরা একটা আউটপুট দেখাচ্ছি, নোটার মধ্যে আমরা আরেকটা ফর্মুলা ঢুকিয়ে দিচ্ছি, সেম ইফ ফর্মুলা। বোঝাতে পারলাম তোমাদের? তার মানে দেখো এই জিনিসটা কি হলো না, আমার ফার্স্ট আমি চেক করলাম 90-র চেয়ে বেশি থাকলে সেটাকে তুমি ডাইরেক্ট আউটপুট দিয়ে দাও, 90-র চেয়ে কম থাকলে আবার টেস্ট করো, ঠিক আছে? তারপর 80-র চেয়ে বেশি হলে ডাইরেক্ট আউটপুট দিয়ে দাও, 80-র চেয়ে যদি কম হয় তাহলে তুমি আবার টেস্ট করো, দিয়ে এবার যদি 70-র চেয়ে বেশি হয় তুমি ডাইরেক্ট আউটপুট দিয়ে দাও, 70-র কম থাকলে তুমি আবার টেস্ট করো, দিয়ে 60-র চেয়ে যদি বেশি হয় তাহলে তুমি আউটপুট দিয়ে দাও, 60-র কম হলে বাই ডিফল্ট ওটা একটাই আউটপুট পেয়ে যাচ্ছে, এখানেই আমাদের ফর্মুলাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা কীরকম হবে বলো তো? একটা ইফ ফর্মুলা আমি এখান থেকে স্টার্ট করলাম, দিয়ে ওখানে একটা লজিক চেক হলো, ধরো 90 বা 90-এর বেশি কিনা, সেটা যখন ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে গেলে এখানে আমি তখন বলবো যে তুমি আমার এ আউটপুট দিয়ে দাও, দিয়ে তারপর এটা সেকেন্ড কমা দেওয়ার পর বললো যদি এটা নো হয়ে যায়, আমি বললাম তাহলে আরেকটা ইফ ফর্মুলা এখানে স্টার্ট হবে, দিয়ে তুমি এই ফর্মুলার মধ্যে তুমি চেক করবে যে এটা 80-র চেয়ে বড় কি বড় নয়, যদি বড় হয় তাহলে তুমি এখানে রিটার্ন দিয়ে দেবে, আর যদি বড় না হয় সেখানে তুমি তখন আরেকটা ইফ ফর্মুলা চালু করবে। এইভাবে পুরো জিনিসটা চলতে থাকবে। তাহলে বুঝতে পারছো, একটা ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলা, তার মধ্যে আরেকটা ফর্মুলা, তাহলে শেষে জিনিসটা এরকম দেখতে লাগবে। যখন তুমি ফর্মুলাটা শেষ করবে তখন দেখবে এখানে যতগুলো তুমি দিয়েছো ততগুলো ফাংশনকে ক্লোজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে দেখো পুরো একটা পাখির বাসার মতো দেখতে লাগছে, তাই জন্য এটাকে বলা হয় নেস্টেড ফাংশন। তাহলে এই একটা ফর্মুলা দিয়ে আমি কতগুলো আউটপুট পেতে পাচ্ছি, এই ফর্মুলাটাই আমরা মেনলি ইউজ করব এখানে গ্রেড বার করার জন্য। তাহলে চলো দেখে নিই আমরা কি করে গ্রেড বার করতে পারি। তার আগে এখানটা একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তাহলে এবার আমরা ফর্মুলাটা লিখে নিই। তাহলে এখানে আমরা কিভাবে ফর্মুলাটা লিখব, ইকুয়ালস টু ইফ, ঠিক আছে, দিয়ে সিলেক্ট করলাম, দিয়ে এবার লজিক টেস্ট কি না, লজিক টেস্ট হচ্ছে এই ভ্যালুটা চেক করো এটা আমার গ্রেটার দেন ইকুয়াল টু 90 কিনা, দিয়ে তুমি কমা দাও, যদি ট্রু হয় তাহলে তুমি রিটার্ন করবে এ, কমা দাও, যদি ট্রু না হয় তাহলে তুমি আরেকটা ফর্মুলা স্টার্ট করবে, সেটা হচ্ছে ইফ ফর্মুলা, দিয়ে তুমি ফর্মুলাটা স্টার্ট করবে। সেটার লজিক টেস্ট কি হবে না, সেম এই স্কোরটা যদি গ্রেটার দেন বা ইকুয়ালস টু 80 হয় তাহলে তুমি তখন রিটার্ন দিতে বলবে যে বি রিটার্ন দিতে বলবে, কমা দেবে, আমরা উপরে লিখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধে হবে। তো কমা দেবে, কমা দেওয়ার পরে তুমি এখানে আবার একটা ইফ ফর্মুলা স্টার্ট করবে, দিয়ে এখানে লজিক টেস্ট কি করবে না এই স্কোরটা নেবে, দিয়ে এই স্কোরটা চেক করবে গ্রেটার দেন ইকুয়ালস টু 70, যদি হয় তখন তুমি রিটার্ন দেবে সি, যদি না হয় তাহলে সেখানে তুমি আবার একটা ইফ ফর্মুলা স্টার্ট করবে, দিয়ে সেখানে তুমি লজিক টেস্ট করবে সেম স্কোরটা গ্রেটার দেন ইকুয়ালস টু 60 কিনা, যদি হয় তাহলে তুমি সেখানে কমা দেবে, দিয়ে তুমি কমা দিয়ে সেখানে ডি রিটার্ন করবে, দিয়ে আবার কমা দেবে, দিয়ে যদি ভ্যালুটা ফলস হয় তাহলে তুমি এখানে বাকি তো থেকেই যাচ্ছে আমার এফ, এখানেই আমাদের ফর্মুলাটা শেষ হচ্ছে। এবার আমি যতগুলো ব্র্যাকেট স্টার্ট করেছি সবগুলো ক্লোজ করতে হবে। দেখো কালার কোডিং করে দিয়েছে ও, ফার্স্টের ফর্মুলাটা আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা গ্রিন, সেকেন্ডেরটা কিছু একটা, থার্ডটা রেড, ফোর্থেরটা ব্ল্যাক, আমার এতগুলোই ফর্মুলা, আমরা যতগুলো স্কোর রেফার হয়েছে দেখো ততগুলো ফর্মুলা আছে অ্যাকচুয়ালি, বুঝতে পারবে।
তাহলে একটা দুটো তিনটে চারটে, চারটে ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তাহলে এবার এখানে এন্টার করে দিলাম। দেখো পুরো জায়গাটায় আমাদের গ্রেড চলে এসেছে। এটা 90-র বেশি, এটাই এ, তারপরেরটা এফ, তারপরেরটা সি, ডি, এফ, বি, সি, ডি, এ, বি, পুরোটার গ্রেড চলে এসেছে। তাহলে এইভাবে আমরা নেস্টেড ফর্মুলাটা শিখলাম। এবার সেম জিনিস কাজে লাগিয়ে আমাদের মুভিস টেবিলে আমাদের কয়েকটা জিনিস ক্যালকুলেট করার আছে। ধরো তোমাকে কেউ বলল যে এখানে তোমার যে বাজেট আছে, বাজেটের টোটাল কত হচ্ছে, তোমার বাজেট সবগুলো মুভির মিলে টোটাল কত হচ্ছে, তাহলে তোমাকে বাজেট টোটাল ক্যালকুলেট করতে হবে। কিন্তু মুশকিল দেখো, এখানে ইউনিটটা কিন্তু একই ইউনিট নয়। দেখো কিছু কিছু আছে লাখে, কিছু কিছু আছে কোটিতে, কিছু কিছু আছে থাউজেন্ডে। তাহলে থাউজেন্ড মানে কি হাজার, 2000 আর 2,00,000 এটা কি ডাইরেক্ট যোগ করা যায়? 2 2 4 হয়ে যাবে। সেটা তখন কি হলো? কিছুই হলো না, সেটার কোনো মানে দাঁড়াচ্ছে না। আবার তুমি যদি এখানে আমাদের কারেন্সি দেখো, তাহলে দেখবে সবগুলো কিন্তু আইএনআরে নেই। এই দেখো লাস্টে কিছু ইউএসডিতে আছে, ইউএসডি মানে মার্কিন ডলার, ইউএস ডলার। তাহলে তুমি $2 আর 2 টাকা ওরকম কি ডাইরেক্ট যোগ করা যায়? 4 টাকা হয়ে গেল, ওটার তো কোনো মানে দাঁড়ায় না, 4 টাকাও হবে না, ডলারও হবে না, ওইভাবে যোগ করা যায় না। তাহলে ডলার বা টাকাকে হয় ডলারে বা টাকায় যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। সেম আমার লাখ, কোটি বা হচ্ছে হাজারকে যে কোনো একটাই নিয়ে যেতে হবে। মানে আমি যেটা বলছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। মানে ধরো এখানে আছে 10,000, 10,000 আছে তোমার, 10,000, ঠিক আছে। এবার এটাকে তুমি যদি লাখে কনভার্ট করো, তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে 0.1, এইটা হবে লক্ষ। 0.1 লাখ তুমি যদি এখানে কাটাকাটি করে দাও, দেখবে 1/10 থাকে, মানে 0.1, 1 লক্ষ। মানে হাজারকে 100 দিয়ে ভাগ করলে তবে সেটাকে লাখে পরিণত করা যাচ্ছে। আবার যদি তোমার এখানে ধরো 1 কোটি থাকে, সেটাকে যখন তুমি কনভার্ট করবে তখন তোমাকে গুণ করতে হবে 100 দিয়ে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে তাহলে তোমার সেটা হবে তখন 100 লক্ষ, মানে 10 লাখ, তার চেয়ে একটা শূন্য বাড়লো, তাহলে তখন সেটা হয়ে যাবে 1 কোটি। তার মানে আমরা দেখলাম যে যেটা হাজার থাকবে সেটাকে আমরা ভাগ করব 100 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব লক্ষ। আবার যেটা আমার কোটিতে থাকবে সেটাকে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব লক্ষ। তাহলে এইভাবে আমরা পুরো কনভার্সনের কাজটা করব। যে ইফ এবার আমি এখানে ইউনিটটা দেখব, ইউনিটটা চেক করবে ইকুয়ালস টু, যদি তুমি পাও, ফার্স্ট আমি ধরো লিখে দিচ্ছি ক্রোরস, যদি তুমি পাও এখানে ক্রোর, CRORES, ক্রোরস, যদি তুমি ক্রোরস পাও তাহলে কি করবে না, তুমি আমার বাজেটটাকে যদি কোটিতে থাকে তাহলে হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করবে 100 দিয়ে। বললো ঠিক আছে। এবার যদি না থাকে ক্রোর, তাহলে আমি এখানে আরেকটা ইফ ফর্মুলা স্টার্ট করব, দিয়ে সেখানে লিখব যে যদি আমার ইউনিট ইকুয়ালস টু এখানে থাকে থাউজেন্ডস, তাহলে তুমি কি করবে, তাহলে এটাকে আমার বাজেট ডিভাইডেড বাই 100 করে দেবে তুমি। আর যদি না হয় তাহলে বাকি পড়ে থাকলো লাখ, যদি লাখ হয় তাহলে যেটা থাকবে সেটাই রাখবে, মানে আমার বাজেটটাই থাকবে। দিয়ে এবার আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব, একটা দুটো ব্র্যাকেটই আমার ছিল। দেখো তার মানে এবার দেখো আমাদের ফর্মুলাটা ঠিকঠাক কাজে দিয়েছে কিনা। যদি এখানে দেখি
এটা আমার লাখে আছে, তাহলে যা ছিল 2920 এখানে 2920 আছে। এটাও যদি দেখি লাখে আছে 1357 তাহলে এটা দেখো কোটিতে ছিল 29.015, এটাকে 100 দিয়ে গুণ করে 2901.5 করেছে, তাহলে ফর্মুলা ঠিকঠাক কাজ করেছে। এখানে দেখো থাউজেন্ডস ছিল, থাউজেন্ডসে ছিল 33280, এটাকে 100 দিয়ে ভাগ করার কথা ছিল, তাহলে 332.8 হওয়ার কথা, 332.8 হয়েছে, তাহলে ঠিকঠাক কাজ করেছে আমাদের। সেম এবার আমাদের রেভিনিউর জন্য ফর্মুলাটা আমাদের দেখতে হবে। দেখো রেভিনিউর জন্য এখানে সবগুলোই পাল্টে যাবে, সেটা হচ্ছে গিয়ে এখানে ইউনিটসকে রেফার করতে হবে সব সময়, আমার ওটা শিফট হয়ে গেছে, দেখো এখানটাতে কারেন্সিতে চলে গেছে, এটা আমি বলছি আমার ইউনিট থাকতে হবে, এটাও আমার ইউনিট থাকতে হবে, এটাও আমার, হ্যাঁ ঠিক আছে, এই দুটো চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখি, দেখো এখানেও দেখো আমাদের কাজ হয়ে গেছে, আমি জাস্ট ওটা চেঞ্জ করে দিয়েছি কারণ এখানে বাজেট ট্যাবটাকে রেফার করছিল, পরেরটাতে রেভিনিউ ট্যাবটাকে রেফার করবে। দেখো এখানে এখানে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে লাখে ছিল তাই জন্য সেম রেখেছে, কোটিতে ছিল, এটা কোটিকে 100 দিয়ে গুণ করার কথা, রেভিনিউ 5625 হওয়ার কথা, 5625 হয়েছে। থাউজেন্ড এখানে দেখো এখানে রেভিনিউ ছিল এত, এটাকে কি করার কথা, এটাকে ভাগ করার কথা 100 দিয়ে, তাহলে 1841.5 হওয়ার কথা, 1841.5 হয়েছে। তাহলে পুরোটা দেখো হয়ে গেছে আমাদের কনভার্সন। এবার আমাদের আবার কি করতে হবে না, এখানে এবার নর্মাল একটা ইফ ফর্মুলায় আমাদের কারেন্সিটা আমরা কনভার্ট করে নিতে পারবো, কারণ এখানে নেস্টেড ইফ লাগবে না, কারণ কি বলতো এখানে তো দুটোই আছে। আমি বলবো যদি তুমি কারেন্সি ট্যাবটায় খোঁজো, যদি তুমি আইএনআর পাও তাহলে যা আছে তাই রেখে দেবে, যদি তুমি, আমি বলবো ওকে যে তুমি ইউএসডি খোঁজো, তুমি যদি ইউএসডি পাও তাহলে আজকের কনভার্সন রেট কত, মোটামুটি ধরো ওই 84 ধরছি, তুমি যদি ইউএসডি পাও তাহলে ওটাকে 84 দিয়ে গুণ করে তুমি আইএনআরে নিয়ে আসবে, মানে $1 মানে প্রায় এখনকার দিনে যা চলছে ওই 83-84 টাকা, আমি 84 টাকাই ধরছি হিসেবের সুবিধের জন্য। তাহলে তুমি যেখানে ইউএসডি দেখতে পাবে, যেখানে ডলার দেখতে পাবে, ওটাকে 84 দিয়ে গুণ করবে, আর বাকি পড়ে থাকলো আইএনআর, আইএনআর থাকলে আইএনআরই লাগবে, তাহলে এটা একটা নর্মাল ইফ ফর্মুলা দিলেই হয়ে যাবে। তাহলে আমি লিখলাম ইফ ফর্মুলা লজিক টেস্ট হচ্ছে কারেন্সি ইকুয়ালস টু, যদি তুমি দেখতে পাও ইউএসডি তাহলে তুমি করবে কি, বাজেট ইন লাক্সটাকে ইন্টু 84, আর যদি না হয় তাহলে তুমি বাজেট ইন লাক্স যেটা আছে ওটাই রেখে দেবে। এটা কি করছি কারণ ওটা তো একই ইউনিটে কনভার্ট করেছি, ওটাকেই ক্যালকুলেট করব না আমরা, নতুন করে তো আর আমরা প্রবলেম ক্রিয়েট করব না। দেখো সেম জিনিস আমরা করলাম, এবার নিচের দিকে যাই, এই দেখো ইউএসডি তোমরা ক্যালকুলেট করে এটা দেখবে, এটা কিন্তু এক্স্যাক্ট, যদি তুমি বাজেট ইন, এইটা ধরো আমাদের বাজেট আছে, এটা কি ছিল, বাজেট ইন লাখ, হ্যাঁ লাখে যত ছিল সেটাকে যদি তুমি 1758, তাই তো 1758, আমি এখানেই ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ইকুয়ালস টু 1758 ইন্টু 84 করলে কত হয়, পুরোটাই চলে এসছে, কিন্তু তুমি দেখো এটা ম্যাচ করে গেছে, পুরোটা বাকি ভুল চলে এসেছে, ওটা আমি ডিলিট করে দেবো, এটা ইউএসডি ছিল, দেখো দুটো কিন্তু ম্যাচ করে গেছে, তার মানে ভ্যালু ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার সেম আমরা রেভিনিউর জন্য করব, ইকুয়ালস টু ইফ ফর্মুলা দিয়ে রেভিনিউ ইন লাখ, এটা না 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 রেভিনিউ ইন লাখ নয়, বলবো ইফ ফর্মুলা দিয়ে চেক করবে কারেন্সি ইকুয়ালস টু, যদি ইউএসডি থাকে তাহলে
করবে কি হচ্ছে রেভিনিউ ইন লাখকে মাল্টিপ্লাই বাই 84, যদি না হয় তাহলে রেভিনিউ ইন লাখ যেটা আছে ওটাই রেখে দেবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখে নিই ক্যালকুলেশনটা ঠিক আছে কি না। ধরো ইউএসডি এখান থেকে দেখো, এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, এই দেখো 4899.4 ছিল, তাহলে আমি যদি করি 4899.4 ইন্টু 84, এন্টার করি, দেখো 41550, তাহলে পুরোটা ঠিকই আছে। তাহলে আমাদের পুরো এখানে যা যা ডেটা ছিল এটাকে আমরা পুরোটাকে একই ইউনিটে কনভার্ট করে দিলাম। দেখো দুটো কনভার্সন আমরা একই সঙ্গে করলাম, মানে আমাদের লাখে ছিল, কোটিতে ছিল, হাজারে ছিল, সেগুলোকে সবাইকে লাখে নিয়ে গেলাম। আবার আমার আইএনআর ইউএসডি ছিল, সেটাকে সবগুলোকেই আমি আইএনআরে কনভার্ট করলাম। এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে জিনিসটা ঠিকঠাক দাঁড়াবে। রেভিনিউ যদি আমরা অ্যাভারেজ করি, টোটাল করি, এটা আমরা নেক্সট ম্যাথের ক্লাসে দেখব। রেভিনিউ, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস কীভাবে হচ্ছে এগুলো আমরা পরে আমাদের ম্যাথ আর স্ট্যাটিস যে সিরিজটা আমরা চালু করেছি সেই সিরিজে আমরা দেখব। এটা আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সেলের লাস্ট ক্লাস। এরপরে আমরা ম্যাথ স্ট্যাট সিরিজটা কমপ্লিট করব, তারপরে আমরা অ্যাডভান্স এক্সেলের সিরিজ শুরু করব, এবং অ্যাডভান্স এক্সেল কমপ্লিট হলে আমাদের এক্সেলের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা খুব সম্ভবত পাওয়ার বিআই শুরু করব। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।